জি স্যার। আচ্ছা তাহলে আমরা দেখো একটা গ্যাস সিলিন্ডার আমরা দেখেছি, এখানে কিছু গ্যাস আছে, সেই গ্যাসগুলো কি করবে তাহলে ধাক্কা দিবে। এটা পিস্টন হতে আমরা এটা দেখাইছি চাপটা, গ্যাস কর্তৃক চাপ আমি কি ধরছি বি প্রাইম, গ্যাস কর্তৃক চাপটাকে আমরা কি ধরছি বি প্রাইম ধরছি। আর ওই যে পিটা ওটা হলো গ্যাসের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ। অবশ্যই এই দুটো সমান হওয়ার কারণে কিন্তু পিস্টনটা ওখানে আছে। আর এই যে এটা হলো আয়তন, এটা হলো আয়তন, আয়তন কিসের আয়তন? গ্যাসের। ভিটা কি গ্যাসের আয়তন। ওকে, ভিটা গ্যাসের আয়তন। আর এই পি প্রাইমটা হলো গ্যাসের চাপ, আর পিটা হলো গ্যাসের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ। পি প্রাইমটা হলো গ্যাসের চাপ, আর পিটা হলো গ্যাসের উপর প্রযুক্ত বাহ্যিক চাপ। আর ভিটা কি গ্যাসের আয়তন, ভিটা গ্যাসের ভিটা গ্যাসের আয়তন। আর এখানে আরেকটা জিনিস আছে টি, ধরো আমি টিটা হলো তাপমাত্রা, টিটা কি তাপমাত্রা, গ্যাসের তাপমাত্রা। তাপমাত্রা মাপার কিন্তু আবার দুইটা স্কেল আছে, তোমরা সবাই জানো, একটা হলো সেন্টিগ্রেড স্কেল, একটা কি কেলভিন স্কেল। একটা সেন্টিগ্রেড স্কেল, একটা কেলভিন স্কেল। এই টিটা হলো কেলভিন স্কেল বা পরম তাপমাত্রা স্কেল। তারপরে এটা কেলভিন তাপমাত্রা, এই টিটা কি এই টিটা কি কেলভিন তাপমাত্রা। ওকে, আর কি এখানে এন, আমি যেখানে গ্যাস নিচ্ছি সিলিন্ডারের মধ্যে নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিচ্ছি, এই পরিমাণটা আমরা প্রকাশ করবো কার মাধ্যমে? মোল সংখ্যার মাধ্যমে। তার মানে এনটা কি মোল সংখ্যা, এনটা মোল সংখ্যা। দেখো এনটা মোল সংখ্যা, মানে এনটা হলো গ্যাসের পরিমাণ কোন এককে, মোল সংখ্যায়, মোল সংখ্যা গ্যাসের পরিমাণ, মোল সংখ্যা গ্যাসের পরিমাণ। ওকে, এইগুলা মানে আমরা যখন সূত্রগুলা পড়বো সেই সূত্রগুলোর জন্য এগুলো কি কতগুলা চলক, চলক ফাংশন, এগুলো কতগুলো কি ফাংশন। এই যে ফাংশন এর মধ্যে এই ফাংশনটাকে বলা হয় অধীন, অধীন চলক, অধীন চলক মানে এগুলো সব চলক, সরি এগুলো সব চলক, চলক। এই চলক গুলাকে আমরা কি করতে পারি একটার সাথে আরেকটা রিলেট করতে পারি, ওটাকে বলে ফাংশন, না ফাংশন। তোমরা সবাই জানো যে y is equal to f of x এর একটা ফাংশন, y is equal to f of x। আর x টা কিন্তু স্বাধীন চলক, x টা স্বাধীন চলক, আর x এর কারণে y টা পরিবর্তন হয়। এখানে এই যে এখানে যেমন y টা অধীন চলক, এখানে অধীন চলক কে কে আছে p প্রাইম আর v। তার মানে গ্যাসের আয়তন এবং এই যে গ্যাসের চাপ এটা কিন্তু আপনা আপনি চেঞ্জ হবে না, গ্যাসের আয়তন কিন্তু আপনা আপনি চেঞ্জ হবে না। গ্যাসের আয়তন যদি পরিবর্তন করতে চাও তাহলে বাহ্যিক চাপকে চেঞ্জ করতে হবে, অথবা তাপ দিয়ে তাপমাত্রা চেঞ্জ করতে হবে, অথবা গ্যাসের পরিমাণটা চেঞ্জ করতে হবে। তার মানে আমরা গ্যাসের যে আয়তন এটা কি কারণে চেঞ্জ হবে দেখো তো, এই যে ফাংশন অফ কি কারণে চেঞ্জ হবে, চাপের কারণে, তারপরে কি তাপমাত্রার কারণে, তারপরে কি এন, এনটা কি গ্যাসের কি মোল সংখ্যা, এনটা কি গ্যাসের মোল সংখ্যা। তার মানে আয়তন, আয়তন পরিবর্তন হবে কি কারণে, চাপের কারণে, তাপমাত্রার কারণে, তারপরে কি গ্যাসের মোল সংখ্যার কারণে। ওকে, আচ্ছা এখন দেখো আবার এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এই যে পি প্রাইম, পি প্রাইম, পি প্রাইম এটা হলো গ্যাসের উপরে গ্যাসের চাপ, এটা গ্যাসের চাপ, গ্যাসের চাপ পি প্রাইম। এটা চেঞ্জ হবে কি কারণে দেখো তো, কি কারণে চেঞ্জ হবে, এই পি প্রাইমটা চেঞ্জ হবে কি কারণে, এই তাপমাত্রার কারণে আর কি গ্যাসের মোল সংখ্যা। আমরা যদি গ্যাসের চাপ চেঞ্জ করতে চাই তাপ দিতে হবে, অথবা কি করতে হবে গ্যাসের পরিমাণটা চেঞ্জ করতে হবে, পরিমাণটা হলো আমরা এন দ্বারা প্রকাশ করছি, আর তাপমাত্রা চেঞ্জ করতে হবে। কিন্তু আমি যদি গ্যাসের আয়তন চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে বাহ্যিক চাপ চেঞ্জ করতে হবে, এটা কিন্তু বাহ্যিক চাপ, আর এটা হলো গ্যাসের চাপ। তাহলে গ্যাসের চাপটা হলো অধীন চলক, কারণ গ্যাসের চাপ আপনাদের চেঞ্জ হবে না, তাপমাত্রার কারণে চেঞ্জ হবে, মোল সংখ্যার কারণে চেঞ্জ হবে। কিন্তু এই গ্যাসের যে আয়তন এটাও কি হবে অধীন চলক, এটা চেঞ্জ হবে বাহ্যিক চাপের কারণে, তাপমাত্রার কারণে এবং গ্যাসের মোল সংখ্যার কারণে। এখন দেখো এই ভি এর সাথে পি এর যে সম্পর্ক এটা কিসের সূত্র, এটা বয়লের সূত্র, এটা দেখো ভি এর সাথে পি এর যে সম্পর্ক এটা বয়লের সূত্র, বয়লের সূত্র। আর ভি এর সাথে টি এর যে সম্পর্ক এটা চার্লসের সূত্র, এটা চার্লসের সূত্র।
আর ভি এর সাথে এন এর যে সম্পর্ক এটা কি অ্যাভোগাড্রো সূত্র। এটা অ্যাভোগাড্রো সূত্র না, অ্যাভোগাড্রো সূত্র। ওকে, তাহলে আমরা কিন্তু একসাথে তিনটা সূত্র এখান থেকে কি করবো মনে রাখতে পারবো। সেটা পরে লিখি আমরা, এটা একটু পরে লিখি, আমি এদিকে লিখি, এদিকে লিখি পি প্রাইমটা এদিকে লেখা আছে, পি প্রাইম ফাংশন অফ পি, টি আর এন। তাহলে আমরা দেখো এখান থেকে তিনটা জিনিস একসাথে পেয়ে গেলাম। আয়তনের পরিবর্তন করবো আমি চাপের মাধ্যমে, তাপমাত্রার মাধ্যমে, তারপরে গ্যাসের মোল সংখ্যার মাধ্যমে। ওকে, এগুলো কি একটা বয়েল, একটা চার্লস, একটা অ্যাভোগাড্রো। আচ্ছা তোমরা একটু সিম্পলি বলবা যে এই যে, আচ্ছা আরেকটা কথা বলে নিই, এই পি প্রাইমের সাথে টি এর যে সম্পর্ক এটাকে বলা হয় গেলুসাকের চাপ সূত্র। গেলুসাকের চাপ সূত্র, গেলুসাকের চাপ সূত্র। ওকে, এটা গেলুসাকের চাপ সূত্র। পি প্রাইমের সাথে টি এর যে সম্পর্ক এটা হলো গেলুসাকের কি চাপ সূত্র। এটা আমাদের সাধারণত লাগে না, এটা এই জন্য আমি সূত্র বলতে 5টা সূত্র বলি। বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, এখানে 3টা আছে, আরেকটা আছে ডাল্টন আর একটা হলো গ্রাহাম। এটা দেখবো হয়তো আলোচনায় আনবো না। তারপরে একটু বলে রাখলাম যে এই চাপের সাথে বাহ্যিক গ্যাসের চাপের সাথে তাপমাত্রার যে সম্পর্ক সেটা কি গেলুসাকের চাপ সূত্র, গেলুসাকের চাপ সূত্র। ওকে, এবার আসো এই এবার বয়েলের সূত্র যখন লিখবা, দেখো আমি একটু বয়েলের সূত্রটা এটা আলাদাভাবে লিখে দেয়। বয়েলের সূত্র আলাদাভাবে লিখি, বয়েলের কি একটু আলাদাভাবে লিখি, সেটা কি ভি সমানুপাতিক কত 1/p পি, আর টি স্থির এনও টি স্থির, এনও টি স্থির। ওকে, ভি সমানুপাতিক 1/p এনও টি স্থির। কারণ আয়তনটা প্রযুক্ত বাহ্যিক চাপের ব্যস্তানুপাতিক, আয়তনটা প্রযুক্ত বাহ্যিক চাপের ব্যস্তানুপাতিক কি নির্দিষ্ট ভরে স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের যে আয়তনটা গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এবার আসো চার্লসের চার্লসের সূত্র। ভি সমানুপাতিক কত টি এনও কি, ওকে, তারপরে কি অ্যাভোগাড্রো সূত্র। দেখো আমরা প্রথমে শিখবো, কিন্তু আমি কিন্তু বিস্তারিত করে আলোচনা করবো, জাস্ট একটু লিখে রাখলাম যে বয়েলের সূত্র যে গাণিতিক যে ফর্ম তোমরা এগুলো ফিজিক্সে পড়ছো। ভি সমানুপাতিক 1/p এনও টি স্থির, তার মানে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের যে আয়তনটা গ্যাসের উপর প্রযুক্ত চাপের কি ব্যস্তানুপাতিক, না গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তারপরে এখানে কি স্থির তাপমাত্রা চাপে যে গ্যাসের আয়তন সেটা কি পরম তাপমাত্রার সমানুপাতিক, পরম তাপমাত্রার সমানুপাতিক, পরম তাপমাত্রার সমানুপাতিক। আচ্ছা এবার আমরা এই দুটাকে আলাদা পড়বো, পড়ার পরে দুটাকে সমন্বয় করবো, দুটাকে সমন্বয় করে একটা সমীকরণ পাবো। এই সমীকরণটা কেমন দেখো, p1 v1/t1 আর হলো p2 v2 কত, এটা হলো বয়েল ও চার্লসের কি সমন্বয় সূত্র। তাহলে দেখো তোমরা কিন্তু এটা যদি মনে রাখতে পারো, এখান থেকে কিন্তু সূত্র চিন্তা বলতে পারবা। শুধু মনে রাখবা যে আয়তন পরিবর্তনটা করবো চাপের মাধ্যমে, এটা কিসের সূত্র, বয়েলের সূত্র, এবং সম্পর্কটা ব্যস্তানুপাতিক। কারণ চাপ বাহ্যিক চাপ তো এটা, এই বাহ্যিক চাপ কমালে আয়তন বাড়বে, তো বাহ্যিক চাপের সাথে আয়তনের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, এটাই বয়েলের সূত্র। তারপরে তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে, তার মানে আয়তনটা পরম তাপমাত্রার সমানুপাতিক, এটা চার্লসের সূত্র। তারপরে এটা হলো গ্যাসের পরিমাণটা মোল সংখ্যা প্রকাশ করছে, তার মানে গ্যাসের পরিমাণ যদি বাড়বে মানে মোল সংখ্যা বাড়বে, তার মানে আয়তন বাড়বে। তাহলে আমরা এখানে আরেকটা সূত্র লিখবো, অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র কেমন, ভি সমানুপাতিক কত এন পিও টি স্থির, পিও টি স্থির, এটা অ্যাভোগাড্রো সূত্র। ভি সমানুপাতিক এন মানে আয়তনটা মোট সংখ্যার সমানুপাতিক, হ্যাঁ পিও টি স্থির। এখন তুমি তিনটাকে একসাথে করবে, তিনটাকে একসাথে করবে, তিনটাকে একসাথে করবে, এটার নাম কি পি ভি ইজ ইকুয়াল টু কত এন আর। ওকে, তিনটাকে একসাথে করলাম, এটাকে বলা হয় পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি, না এনআরটি, এনআরটি বলা হয়। তাহলে এটাকে বলা হয় বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর কি সমন্বয় সূত্র, এটাকে বলা হয় বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র। ওকে, আচ্ছা তাহলে এই হলো আমাদের
মোটামুটি আমি 3টা সূত্রকে সংক্ষেপে বললাম। এবার আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু আমি তোমাদের প্রেজেন্টটা দিয়ে নিব। কি ক্লাসে আসে দেখি একটু। আচ্ছা, প্রথমে আসছো এআর রহমান, ঠিক আছে, এআর। তারপরে মিম নাই না, আজকে অনন্যা আছে না, তারপরে মিম আছে না, মিম দেখা যাচ্ছে আছে, হ্যাঁ মিম। আচ্ছা, মিরাজ আছে, মিরাজ, অনন্যা, তারপরে আনোয়ার আছে, অরিত্র, আনোয়ার, অরিত্র, ইব্রাহিম, ইভা, তারপরে ফারজানা আফরোজ, গোলাম মোহাম্মদ হামিম, গোলাম মোহাম্মদ হামিম না, গোলাম মোহাম্মদ হামিম। হ্যাঁ, আচ্ছা, তারপরে ইব্রাহিম, ইভা, ফিরোজ, গোলাম মোহাম্মদ, হাসিবা, জাফরি, হাসিবার্তা, জাফরি, হাসিবা, তাজ জেনি, এগারোটা শেষ করতে আমি একটু চিনি, রাবিয়া, মাহফুজুর রহমান, রাবিয়া আহমেদ, রাতুল জয়, রাতুল সাহা, শশী শুভু, সিয়াম শরৎ, তুর্কি ইয়ামিনী, এই পৌলমী আছে ক্লাসে না, পৌলমী না, মিরাজ, মিরাজ আছে নাকি, মিরাজ কি ক্লাসে আছে? দুজন মিরাজ তো, বা ইংরেজ তো সরাসরি আসে। ইমতিয়াজ আসছে ক্লাসে, ইমতিয়াজ। আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা শুরু করি। ইমতিয়াজ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, আমরা একটু এখন আলোচনা যাব বিস্তারিত কিসের, বয়েলের সূত্রটাকে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমে সূত্রের বিবৃতি লিখবো, তারপরে কি দিব, আমরা গাণিতিক ব্যাখ্যা দিব, তারপরে আমরা লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা দিব। তোমরা কিন্তু মনে রাখবা যে একটা সিস্টেম, এই যে একটা সিস্টেম মানে ধারা, আমি এটাকে কি করতে চাই, এটা পরীক্ষা করতে চাই। তাহলে এখানে চলক কয়টা দেখলাম, চলক কয়টা, 5টা চলক। তার মধ্যে কি অধীন চলক আছে কয়টা, 2টা। কি কি, গ্যাসের চাপ, হ্যাঁ, আরেকটা হলো গ্যাসের আয়তন। আমরা এখন এই দুটাকে পরিবর্তন করতে পারি, যাদের কারণে সেখান থেকে সূত্রগুলো আসছে না। এই বিটা পরিবর্তন করতে পারি, বাহ্যিক চাপ চেঞ্জ করে, তাপমাত্রা চেঞ্জ করে, গ্যাসের মোট সংখ্যা চেঞ্জ করে। সেটা কি হবে, এগুলা বয়েল, চার্লস এবং 3টা সূত্র। আর পি প্রাইমের সাথে পি এর যে সম্পর্ক, সেটা হলো গেলুসাকের চাপ সূত্র। তার মানে আমরা এখান থেকে 4টা সূত্র সম্বন্ধে জানলাম সংক্ষেপে। না, এবার আমরা বিস্তারিত বলবো। আচ্ছা, প্রথমে দেখো বয়েলের সূত্র। প্রথমে আচ্ছা, আমরা আগে এটা একটু মাথায় রাখি।
ভি ফাংশন অফ কত পি টি এন, এই ভি এর সাথে পি TN এটা হলো চার্জ, এটা হলো বয়লের সূত্র, লিখে নাও বয়লের সূত্র বললে আগে এটা ছিল বয়লের সূত্র। আমরা এখান থেকে সূত্রটা একটু লিখে দিই না, সূত্রের বিবৃতিটা কিভাবে লিখবা দেখো খুব সহজ। তুমি বলবা যে গ্যাসের যে আয়তনটা সেটা হলো গ্যাসের উপর প্রযুক্ত বাহ্যিক চাপের ব্যস্ততা। ওকে, গ্যাসের যে আয়তন সেটা হলো গ্যাসের উপর প্রযুক্ত কি বাহ্যিক চাপের ব্যস্ততা। শর্তটা কি স্থির তাপমাত্রা, আর এনটা কি, এটা হলো গ্যাসের পরিমাণটা নির্দিষ্ট হবে। তার মানে স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরে গ্যাসের যে আয়তন সেটা হলো গ্যাসের উপর প্রযুক্ত চাপের কি ব্যস্ততা। লেখক সবাই স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রা, স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরে, নির্দিষ্ট ভরে গ্যাসের কি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, গ্যাসের উপর প্রযুক্ত চাপে, গ্যাসের উপর প্রযুক্ত বাহ্যিক চাপে, প্রযুক্ত বাহ্যিক চাপের কি প্রযুক্ত বাহ্যিক চাপের কি, এগুলো আমাদের সূত্রের বিবৃতি। এটা কিন্তু মুখস্থ করার কিছুই না, জাস্ট তুমি শুধু মনে রাখবা যে আয়তন চেঞ্জ হয় চাপ, তাপমাত্রা এবং গ্যাসের পরিমাণের কারণে। আমরা চাপের কারণে আয়তনের যে পরিবর্তন সেটাই কি বয়লের সূত্র, এবং সেটা ব্যস্ত ছবি দেখে বুঝতে পারছি। আমি যদি এখানে বাহ্যিক চাপ কমাই, মিম কি কিছু বলবা, মিম মিম দেখতে পাচ্ছ এই যে এই পিটার বাহ্যিক চাপ, এখানে আমরা ওজন চাপ পাইছি, দেখো ওজন, ওজন চাপ পাইছি। আমরা যদি এই ওজনটা সরাই ফেলি, একটা দুইটার মধ্যে যদি একটা সরাই তাহলে বিশুদ্ধ করব, তাহলে ওজন সরানো মানে কি বাহ্যিক চাপ আমি কমিয়ে দিলাম, মানে আয়তন কি হলো, আয়তনটা বাড়লো। তাহলে গ্যাসের আয়তনটা প্রযুক্ত বাহ্যিক চাপের কি বেষ্টন। আমরা এবার গাণিতিক ভাবে কি বলবো, ভি সমানুপাতিক কি বলবো, হ্যাঁ 1/, ভি সমানুপাতিক 1/, শেষ ভি সমানুপাতিক, এটা হলো গাণিতিক ভাবে। আর কে স্থির, এনও টি স্থির, এনও টি স্থির, এনও টি স্থির, এনও টি স্থির। তাহলে গ্যাসের আয়তনটা গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্ততাপাতিক কি স্থির তাপমাত্রা নির্দিষ্ট পদ। তাহলে এখান থেকে আমরা ভি সমান কে 1/p আসলো, তাহলে এখান থেকে কি আসলো পিভি সমান কত কে, পিভি সমান কে। ওকে, পিভি সমান। আচ্ছা এবার একটু জিনিস খেয়াল করো তোমরা, এখানে আমি কতগুলো মান লিখবো, কতগুলো মান, কতগুলো মান লিখবো, কিসের মান, পি এর মান লিখবো, কতগুলো মান লিখবো আমরা, তার মধ্যে কি থাকবে পি এর মান থাকবে পি, আর কি থাকবে ভি এর মান থাকবে, আর এখান থেকে আমরা গুণ ফলটা বসাবো পিভি। পি এর মান মনে করো 10, আর আয়তন কত 1, গুণ ফলটা কত 10, পি এর মান কত 20, হাফ, গুণফল কত 10, গুণফল 10, আর 30 1/3, গুণফল কত 10, গুণফল 10। ওকে, গুণফল 10 1/, কত। দেখো আমরা মানগুলা আমি 1 কত চাপ বাড়াইছি, আয়তন কমে গেছে, চাপ বাড়াইছে আয়তন আরো কমে গেছে, গুণফল কি আছে একই রকম আছে না, গুণফলটা একই রকম আছে। খেয়াল করো আমরা এটাকে কি ধরলাম P1, এটাকে কি ধরলাম P2, এটাকে কি ধরলাম P3, দেখো তো P3 এটা কত V1, এটা কত বললাম, এটা কত বললাম V। তাহলে কি দেখতে পাচ্ছ, আমি কিন্তু কতগুলো মান জাস্ট ধরে নিছি, এটা কিন্তু পরীক্ষার হতে মান না, কারণ পরীক্ষার মান হয়তো এরকম না হতে পারে, কিন্তু দুটার মধ্যে গুণফল কি থাকবে
একই রকম থাকে। তুমি যাকে নিয়ে পরীক্ষা চালাও সে যদি শর্ত দিয়ে আদর্শ গ্যাসের সঙ্গে বাস্তবে নাই, শর্ত দিয়ে বাস্তব গ্যাসকে আদর্শ বানানো যায়। এই শর্ত দিয়ে বাস্তব গ্যাসকে আদর্শ বানিয়ে তুমি যদি পরীক্ষা চালাও তখন দেখবা যে আমি চাপ বাড়াবো আয়তন কমবে, গুণফল কি থাকবে? একই রকম থাকবে না। ওকে, তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে বলবো? পিয়ন এবং ভিয়ন এর যে গুণফল না সমান সমান কত? পি2 কত, তারপরে কত P3 কত, ডট 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 কি হবে? PL ভিএন সমান সমান কে। তাহলে আমরা বিভিন্ন চাপে আমরা যদি আয়তন বের করে গুণফল করে দিই বা গুণফল একই থাকে, তাহলে আমরা কি বলতে পারবো? অর্থাৎ কি বলবো বলো? অর্থাৎ পিয়ন কি ভিয়ন সমান সমান কত হবে? P2। ওকে, আর নিচের লেখাটা দেখা যাচ্ছে না। আচ্ছা আমি দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে আমরা দেখলাম তাহলে এটা কিন্তু একটা গাণিতিক ফর্ম। কিসের? বয়েলের সূত্রের একটা গাণিতিক ফর্ম। বয়েলের সূত্রের আমরা এতক্ষণ কি করলাম? সূত্রের বিবৃতি দিলাম প্লাস গাণিতিক ব্যাখ্যা দিলাম। তো এবার আমি এখন কি করব? লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা দিব বয়েলের সূত্র। এবার আমরা বয়েলের সূত্রটা লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা দিব কিভাবে যায়। আচ্ছা, তোমরা প্রথমে আসো, এই দেখো এই পিভি সমান কে, পিভি সমান পিভি সমান। আচ্ছা, আমি যদি পিটাকে মনে করো এক্স দিলাম, আমি শোনো পি আর ভির মধ্যে কিন্তু দুটো তো চল। তোমরা সবাই জানো যে পিটা হলো কি স্বাধীন চল, পিটা কি স্বাধীন চল, মানে আমি চাপের মান ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, এই জন্য আমরা এক্স ধরছি স্বাধীন চল। আর ভিটা অধীন চল, এটা কি ধরলাম? ওয়াই। এক্স ওয়াই ইজিক্যাল কত? এটা 1 না, এটাকে আমি অম ধরলাম, মানে কে তো ধ্রুবক, আমি মানটা যদি অম ধরি তাহলে দেখো এক্স ওয়াই ইজিক্যাল টু 1। আচ্ছা, তোমরা কি বলতে পারবা এক্স ওয়াই ইজিক্যাল টু 1 এটা কিসের সমীকরণ? এক্স ওয়াই ইজিক্যাল টু 1 এটা কিসের সমীকরণ? যে বারবার বলতে তোমরা ওয়াই ইজিক্যাল টু mx প্লাস c এটা কিসের সমীকরণ? স্যার সরল রেখার। হ্যাঁ, ওয়াই ইজিক্যাল টু mx প্লাস c। আবার ওয়াই ইজিক্যাল টু mx এটা কিসের সমীকরণ? এটাও সরল রেখার। পার্থক্যটা কি? এটা বলছে মূলবিন্দুগামী সরলরেখা। মূলবিন্দুগামী। আচ্ছা ঠিক আছে, মূলবিন্দুগামী একটা মূলবিন্দুগামী না। আচ্ছা, তাহলে বলো এক্স ওয়াই ইজিক্যাল টু 1 এটা কিসের সমীকরণ? তোমরা কোন এক্স করছো? স্যার কোন এক্স? এটাও তো এটা কি সরল রেখার সমীকরণ? না। এক্স ইজিক্যাল টু 1 তোমরা ইয়া পড়ছো, কোন এক্স পড়ছো? কোন এক্স, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস এগুলো আমাদের পড়ো। আচ্ছা ঠিক আছে, আমরা না স্যার। হ্যাঁ, তোমরা শোনো একটা জিনিস মনে রাখবা, এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইজিক্যাল টু 1। এটা কি জানো? আচ্ছা আমি দেখাচ্ছি, দেখো এটা দেখো এই সমীকরণটা আমি দেখাচ্ছি। এবার একটু বলো তো এই সমীকরণটা কি? এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার। স্যার হ্যাঁ, অধিবৃত্তের সমীকরণ। হ্যাঁ হ্যাঁ, অধিবৃত্তের সমীকরণ। ওকে, তুমি ইচ্ছা করলে এইখান থেকে এটাকে তৈরি করতে পারবা এক্স ওয়াই ইকুয়াল টু 1, এক্স ওয়াই ইকুয়াল টু 1 এটা তৈরি করবে এক্স ওয়াই ইকুয়াল টু, এটাও কিসের সমীকরণ? মানে এখান থেকে বের করা যায়, এখান থেকে প্রতিপাদন করা যায়। তোমার যখন ম্যাথ করাবে তখন স্যারদেরকে বলবো স্যার এক্স ওয়াই ইকুয়াল টু 1 এটা একটু দেখান কিভাবে অধিবৃত্তের সমীকরণ হয়। তখন দেখবা তোমাদেরকে এখান থেকে এটা তৈরি করে দিবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে অধিবৃত্তের সমীকরণ। তাহলে আমি যদি একটা লেখচিত্র আঁকি, একদিকে বি বসাই একদিকে ভি বসাই না, তাহলে কি পাওয়া যাবে? অধিবৃত্তাকার রেখা পাওয়া যাবে অবশ্যই। এবং যেহেতু এখানে তাপমাত্রা স্থির, তাহলে আমরা কি বলবো এটাকে? সমতাপীয়। কি বলবো এটাকে? আমি কোথায় তাহলে আমরা এখানে যদি আমরা একদিকে পি বসাই একদিকে ভি বসাই তাহলে কি হবে? সমতাপীয় অধিবৃত্তাকার রেখা পাওয়া যাবে না? এটা কি হবে? সমতাপীয় অধিবৃত্তাকার রেখা হবে। আচ্ছা আমি ছবিটা আঁকি, দেখো তো সবাই। এই হলো
এদিকে কত পি, আর এদিকে কি বসাবো ভি। একদিকে পি আর একদিকে ভি বসাবো, কারণ সবসময় লেখচিত্র আঁকতে গেলে কি করতে হয়, এক্স অক্ষ বরাবর স্বাধীন চলক দিতে হয়, এখানে পিটা স্বাধীন চলক। আচ্ছা দেখো আমি আমি জাস্ট তোমাদের এই লেখচিত্রটা বোঝানোর সুবিধার্থে আমি কি ধরতে চাচ্ছি, আমি এখন কি করবো, লেখচিত্রটা বোঝানোর সুবিধার্থে আমি এদিকে কি বসাবো, এই মানগুলোতে গ্রাফটা আঁকি। তাহলে আসলে কিন্তু এই মানগুলো কিন্তু প্রকৃত মান, কিন্তু আমি এই মানগুলোতে গ্রাফে দেখাই। আমার দরকার হলো সম্পর্কটা, পি বাড়ছে ভি কমছে, গুণফলটা একই আছে। তো এই মানগুলোতে আমি গ্রাফটা এঁকে তোমাকে গ্রাফটা বুঝতে সুবিধা হবে। দেখো পি এর মান প্রথমে 10 ধরলাম, এটা 10, পি এর মান কত 10, আর আয়তন কত 1, তার মানে বিন্দুটা কোনটা, আমি আবার বলবো, তাহলে পি এর মান কত 10 আর ভি এর মান কত 1, তাহলে কি হলো এখানে একটা বিন্দু পাওয়া যাবে। তারপরে পি এর মান কত 20 আর এটা কত হবে এই, আমি এখানে আরেকটা বিন্দু পেলাম। ওকে, তারপরে পি এর মান কত 30, এখানে আমি আরেকটা বিন্দু পাবো। পি এর মান কত 1/3 মানে 0.33। আমি যদি বিন্দুগুলো যোগ করি, দেখো যোগ করি তাহলে কি পাওয়া যাবে, বক্র রেখা পদ, এই যে বক্র রেখা পদ। তাহলে পি বনাম ভি এর এটা লেখচিত্র না, পি বনাম ভি এর লেখচিত্র। এবং কি পাচ্ছি, সমতাপীয় অধিবৃত্তাকার রেখা বলা হয়, এটাকে বলা হয় সমতাপীয় অধিবৃত্তাকার রেখা। তার মানে আমরা যদি পি এর বিপরীতে যদি ভি বসাই তাহলে আমরা কি পাবো, অধিবৃত্তাকার রেখা পাবো, সমতাপীয়, যেহেতু আমরা বয়লের সূত্রে তাপমাত্রা স্থির রাখছি। ওকে, তাহলে আমি একদিকে পি বসাইছি আর একদিকে ভি বসাইছি, বসে আমরা সরলে অধিবৃত্তাকার রেখা পাইছি, সমতাপীয়। আচ্ছা এবার আসো আমরা এখানে কি করব, ভি সমান কত, কে 1/, মানে এটাকে এখান থেকে লিখলাম ভি সমান কে 1/, আর একবার লিখছি কি পিটা বাম দিকে এনে পিবি কে লিখছি, দেখে আমি কম্পেয়ার করে দেখাইছি যে এটা প্রতিবৃত্তের শুরু। এবার আমি করব কি, ওই ভি সমান পিটা বাম দিকে আনবো, তার মানে ভি সমান কে 1/p। আমরা এখানে এই ভিটাকে যদি ওয়াই ধরি, ভিটাকে যদি ওয়াই ধরি, আর কে তো ধ্রুবক না, এটা কি ধরবো এম, আর এটা কি ধরবো ধরবো এক্স, এক্স না, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে বলো, ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে এম এক্স হচ্ছে। তার মানে কি, আমি যদি একদিকে কি বসাই, পি না বসাই 1/p বসাই, আমি যদি একদিকে পি না বসাই কি বসাই 1/p, আর এদিকে কি বসাই ভি বসাই। দেখো তাহলে এদিকে আমরা কি বসালাম, পি না বসাই 1/p বসাইলাম, আর এদিকে কি বসাইলাম ভি বসালাম না, তাহলে কি হবে, এবার সরলরেখা হবে, যেটা কি হবে মূল বিন্দু দান, সরলরেখা কিন্তু কি হবে, দেখো আমি কিন্তু একই জিনিস না, জাস্ট এখানে আমি পি না দিয়ে 1/p দিছি, আর আমি যখন 1/p কে যখন আমি এক্স ধরলাম তখন কি হয়ে গেল, সেটা সরলরেখা সমীকরণ হয়ে গেল, যেটা মূল বিন্দু দান, সরলরেখা সমীকরণ এবং মূল বিন্দু দান। ওকে, আচ্ছা এবার আসো, তাহলে খেয়াল করবা একটা লেখচিত্র দিচ্ছে, সেটা বয়লের সূত্রে কিনা, প্রথমে দেখবা সেখানে চলক হিসেবে পি আর ভি আছে কিনা, তারপরে সেটা সঠিক কিনা তখন খেয়াল করবা যে আমি চলকগুলো কিভাবে নিচ্ছি। দেখো আমি যখন পি আর ভি নিচ্ছি তখন সমতাপী অধিবৃত্তাকার রেখা হচ্ছে, যখন আমি পি কে 1/p করলাম তখন দেখলাম যে সেটা সরলরেখা সমীকরণ হয়ে যায়। দেখতে হবে যে এক্স ওয়াই অক্ষ বরাবর চাপ আয়তন আছে কিনা, তারপর দেখতে হবে যে আমি এক্স অক্ষ বরাবর কি নিচ্ছি, পি নাকি 1/p, তার উপর নির্ভর করবে লেখচিত্রটা অধিবৃত্তাকার হবে নাকি মূল বিন্দুগামী সরলরেখা হবে। আচ্ছা আমরা এবার আরেকটা লেখচিত্র আঁকি, আরেকটা লেখচিত্র আঁকি, সেটা হলো দেখো পিভি ইজিক্যাল টু কি, আবার লিখলাম পিভি, পিভি ইজিক্যাল টু, এইবার করবো কি, আমি এবার আমি পিটাকে এক্স ধরবো, ঠিক আছে, পিটাকে কি ধরবো এক্স, কিন্তু এই দুটার গুণফলকে কি ধরবো ওয়াই, এই দুটার গুণফল কি ধরবো, তার মানে পিটাকে এক্স ঠিক আছে, পিটাকে এক্স ধরবো, কিন্তু চাপ ও আয়তনের গুণফলটা কি ধরবো, ওয়াই ধরবো, এবং এটা ওয়াই ইকুয়াল টু কি ধরলাম, এটা কি ওয়াই ইকুয়াল টু কি, ওয়াই ইকুয়াল টু, ওকে এবার আসা ওয়াই ইকুয়াল টু, হ্যাঁ
দেখো y is equal to b, এদিকে আমরা b বসাবো, এদিকে কি বসাবো, এদিকে p v বসাবো, এদিকে p আর এদিকে কি বসাবো p v। তাহলে দেখো তুমি যদি একদিকে বসাবো p v আর এদিকে p বসাবো, খেয়াল করো একদিকে p আর এদিকে p v বসাবো, তার মানে আমি p এর যে p এর মান আস্তে আস্তে বাড়বে কিন্তু গুণফলের মান একই থাকবে না। দেখো p এর মান কি হবে, আস্তে আস্তে বাড়বে, বাট গুণফলের মান কি থাকবে, একই থাকবে। ওকে, 10 কত 20 30, দেখো p এর মান বাড়ছে কিন্তু গুণফলের মান কি থাকবে, একই রকম। সরলরেখা পাওয়া যাবে, কারণ আমরা জানি যে y = b কি একটা সরল রেখার সমীকরণ, যেটা কি x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। y = b সেটা হলো x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। y = b x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। বা তুমি এভাবে চিন্তা করো, p এর মান 10 বসাইছি, 20 বসাইছি, 30 বসাইছি, কিন্তু গুণফলের মান কি একই। আর এটাকে একটু ডট ডট দিয়ে দিবা। ডট ডট কেন দিবা, ডট ডট দিবা কেন, কারণ হলো আমরা তো গ্যাসের আয়তন তো কখনো শূন্য, চাপ তো কখনো শূন্য হবে না। আমি এটা ডট ডট দেওয়ার উদ্দেশ্য হলো আমার গ্যাসের চাপ তো কখনো শূন্য হবে না। গ্যাসের তো চাপ এটা থাকবে, তাপমাত্রা কমালে চাপ কমবে, কিন্তু চাপ তো কখনো শূন্য হবে না। এই জন্য আমি ডট ডট দিয়ে কি করছি, এটা মিলাই দিচ্ছি। এটাও কি করছি আমরা, হ্যাঁ ডট ডট দিয়ে মিলাই দিচ্ছি, কারণ আমরা গ্যাসের আয়তন কি হবে না, কখনো শূন্য হবে না। তার মানে আমরা এই মূল বিন্দুতে কোনো বিন্দু পরীক্ষার মাধ্যমে পাবো না। সো আমি বর্ধিত করে দেখালাম যে সেটা মূল বিন্দুগামী হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দেখো মোটামুটি বয়লের সূত্রটা শেষ। আমি 3টা কাজ করলাম। প্রথমে সূত্র বিবৃতি দিচ্ছি আমরা, জাস্ট এখান থেকে এটা মনে রাখতে পারলে সূত্র বিবৃতি করতে পারবো। তারপরে আমি একটা গাণিতিক ব্যাখ্যাও দিচ্ছি, আর গাণিতিক ব্যাখ্যার জন্য কিছু মান ধরে নিছি। মান ধরে দেখাইছি যে আমরা পি বাড়তেছে ভি কমতেছে, গুণফল কি আছে, একই রকম আছে। ওকে, তারপর আমরা এই মানগুলো ব্যবহার করে আর জ্যামিতির যে সূত্রগুলো আছে সূত্রের সাথে কম্পেয়ার করে আমরা কি আছি, লেখচিত্রগুলো আছে, লেখচিত্রগুলো আছে। ওকে, আমরা এবার আমরা করব চার্লসের সূত্র। চার্লসের সূত্র, এবার চার্লসের সূত্র। আর তোমাদের বলে রাখি, তোমাদের এই গ্রাফগুলোতে শিখেলাম, গ্রাফগুলো, এই গ্রাফগুলোতে কি হতে পারে, নৈমিত্তিক প্রশ্ন হতে পারে। বলবে বয়লের সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে 3টা গ্রাফ দিবে, হয়তো দেখবা 3টা, এই 3টা উঠাই দিবে, অথবা এই 3টার একটা কি করবে, তাহলে 3টার মধ্যে করবে কি একটা এদিকে, এদিকে কি দিয়ে দিল, টি দিয়ে দিল, টি টি। এবার বললো বয়লের সূত্রের ক্ষেত্রে বলছি কিন্তু নিচের কোনটা সঠিক, তখন এটা বাদ যাবে, কারণ এখানে কি টি আছে, এটা বাদ যাবে। আর বয়লের সূত্র কি, টিটা চলক না, টিটা স্থির, তখন এটা বাদ দিয়ে দিবে, তখন অ্যান্সার কি হবে, এটি হবে। আশা করি পারবা। তোমরা শুধু দেখবা যে বয়লের সূত্রে গ্রাফ হতে গেলে চাপ আয়তন থাকতে হবে, টি থাকা যাবে না, কারণ টিটা বাদ। আবার চাপ আয়তনের মধ্যে আবার চাপ আয়তন আমি কিভাবে নিচ্ছি, যেমন পি আর ভি নিলে বক্ররেখা হবে, আর যদি আমি পি আর পি ভি নেই তাহলে সরলরেখা হবে। আবার পি যদি 1/p না 1/p আর ভি নেই তাহলে মূল বিন্দু আমি সরলরেখা হবে। আচ্ছা পারবা। এবার দেখো চার্লসের সূত্র, দেখো চার্লসের সূত্র। চার্লসের সূত্র হলো ভি এর সাথে কার সম্পর্ক, টি এর সম্পর্ক। চার্লসের সূত্র ভি এর সাথে টি এর যে সম্পর্ক, এটা চার্লসের সূত্র। ভি এর সাথে টি এর সম্পর্ক, এটা চার্লসের সূত্র। ভি এর সাথে টি এর সম্পর্ক, এটা চার্লসের সূত্র। চার্লসের সূত্র। আসলে চার্লসের সূত্রের বিবৃতিটা দুই রকম। একটা বলে নেই, দেখো চার্লসের সূত্রের বিবৃতিটা দুই রকম। প্রথমে হবে, দেখো একটু লিখে রাখেন, ভিটি। ভিটি হলো ধরো একটা পাত্রে গ্যাস আছে, সেই গ্যাসের তাপ দিলে কি হবে, আয়তন বাড়বে, সবাই জানে। ধরলাম এই ভিটিটা হলো টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন। এটা আবার আয়তন বের করার একটা সূত্র আছে, ভি নট প্লাস ভি নট এ টি বাই টি। আমরা দেখাবো কিভাবে এটা আসে। আচ্ছা, তাহলে এই একটা সমীকরণ, এটা কিসের, চার্লসের সূত্রের একটা গাণিতিক সমীকরণ। এবং এখানে যে টিটা সেটা হলো সেন্টিগ্রেড তাপমাত্রা, সেন্টিগ্রেড তাপমাত্রা। আচ্ছা আবার একটু বলো দেখি তো এই সমীকরণ থেকে বলো। আচ্ছা আরেকটা বলে নিই, এই ভিটিটা হলো টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন, আর এই ভি নটটা কি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন। আর এটা হলো ভি নট এ টি বাই 273। মানে জাস্ট মনে করো এই যে সমীকরণটা, এখানে চলক আছে দুইটা, একটা হলো টি
তাপমাত্রা চেঞ্জ করলে ভিটি চেঞ্জ হবে। আর ভি নট হলো আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্দিষ্ট। আর এখানে কি আছে 273 আছে। আচ্ছা, এখন আমার প্রশ্নটা হলো যে একটু বলতে পারবা এই সমীকরণ থেকে একটু বলো তো ভিটির মান কখন শূন্য হবে, টি এর মান কত হলে ভিটি শূন্য হবে? তোমরা ফিজিক্স এগুলো পড়ছো, টি এর মান কত হলে স্যার -273। -273। মানে টি এর ভিটির মান শূন্য হবে কখন? যখন টি এর মান -273 হবে। তার মানে এই -273 খেয়াল করো, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে কি, এটা হলো এই সমীকরণ থেকে প্রাপ্ত তাপমাত্রা সর্বনিম্ন মান। খেয়াল করো, এই যে তাপমাত্রাটা লিখলাম -273, এটা হলো এই সমীকরণ থেকে প্রাপ্ত তাপমাত্রার সর্বনিম্ন মান। কেন? কারণ তুমি যদি টি এর মান -274 বসাও কি হয় বলো তো? এখানে টি এর মানটা -274 বসাবো, তাহলে ভিটি কত আসে কি বলতে পারবা? বা ভিটি কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? টি এর মান যদি আমি -273 বসাই, টি এর মান যদি -273 বসাই, তাহলে ভিটির মানটা কি হবে? নেগেটিভ হবে। আচ্ছা, আয়তন নেগেটিভ, এর কি কোনো তাৎপর্য আছে নাকি? আয়তন নেগেটিভ, এর কিন্তু কি নাই কোনো তাৎপর্য না, কারণ আয়তন কখনো নেগেটিভ হতে পারে না। গাণিতিক ভাবে দেখাইছে আয়তন শূন্য হতে পারে কোন তাপমাত্রায়? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই শোনো, এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলো গ্যাসের জন্য কি সর্বনিম্ন তাপমাত্রা। যে তাপমাত্রা গ্যাসের আয়তন কি তাত্ত্বিক ভাবে শূন্য, বাস্তবে তো তাপমাত্রা 273 যেতেই পারবো না, তার আগে গ্যাস আর গ্যাস থাকবে না, তরল বা কঠিন হয়ে যাবে। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড হলো গ্যাসের জন্য কি সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা। এটাকে যদি শূন্য ধরে একটা স্কেল তৈরি করা হয়েছে, এটাকে শূন্য ধরে একটা স্কেল তৈরি করা হয়েছে, এই স্কেলটার নাম কি দেওয়া হয়েছে? কেলভিন স্কেল। এই সমীকরণ থেকে, এটা হলো চার্লসের সূত্রের সমীকরণ, এই সমীকরণ থেকে আমি তাপমাত্রার মিনিমাম মান একটা পাইছি 273। এটাকে শূন্য ধরে একটা স্কেল তৈরি করা হয়েছে, যার নাম কি কেলভিন স্কেল। এই যে লেখছি যে সমীকরণটা, এটাই হলো কেলভিন স্কেলের সাথে কার সম্পর্ক? সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক। তার মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে শূন্য ধরে তাপমাত্রা পরিমাপের যে স্কেল তৈরি করা হয়েছে তার নাম কি? কেলভিন স্কেল, তার নাম কেলভিন স্কেল। আচ্ছা, এবার আসো, এবার আমরা আচ্ছা এই যে সম্পর্কটা লিখছি -273 = 0K, এটা কিন্তু সম্পর্কের সাধারণ রূপ না, মানে সম্পর্ক হলো ডাইরেক্ট 273 হলো 0K। আমি এটাকে এক সাধারণ রূপ দিতে পারবো, কিরকম ভাবে দেখো? সাধারণ রূপটা কেমন? এটাকে আরেকটু মডিফাই করি, সেটা হলো ক্যাপিটাল কি, এটা হলো কেলভিন তাপমাত্রা 273 প্লাস স্মল। ওকে, মানে এটাই একই জিনিস, 2 আর 3 একই, জাস্ট তিনটা কি করছে, একটা আমি একটা সাধারণ রূপ দিছি, এটা কাটা হয়ে গেছে না, 273 প্লাস স্মল। এটা কি? এটা হলো সেন্টিগ্রেড তাপমাত্রা, আর ক্যাপিটাল কি হলো কেলভিন তাপমাত্রা। তার মানে এটা হলো সেন্টিগ্রেড তাপমাত্রা এবং কেলভিন তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক। ওকে, তারপরে আসো, তারপরে হলো আমাদের আরেকটা সমীকরণ তৈরি করতে হবে, যেটা আমরা এখান থেকে লিখতে পারি ভি সমানুপাতিক কত? ভি সমানুপাতিক কি? ওকে, এনও কি একটা সূত্র, মানে এটা হলো প্রাথমিক, এটা হলো শেষ, মানে তার মানে চার্লসের সূত্রের বিবৃতি দুই রকম হবে, একটা হলো সেন্টিগ্রেড স্কেলে, আর একটা কি স্কেলে? কেলভিন স্কেলে। একটা সেন্টিগ্রেড স্কেলে, আর একটা কি কেলভিন স্কেলে, একটা কেলভিন স্কেল। এটা আমরা কি একটা সেন্টিগ্রেড স্কেল, একটা কি কেলভিন স্কেল। আচ্ছা, এবার আসো তোমাদের এই কি বলে, তাহলে আমরা দুইটা সূত্রের বিবৃতি দিব, তাহলে প্রথমে কোনটা দেই? এই সেন্টিগ্রেডটা দেই, লেখো দেখি সবাই। আচ্ছা, এখানে খেয়াল করো, আমি যখন সূত্র বিবৃতি করবো তখন কোনটা স্থির? চাপ আর কি গ্যাসের পরিমাণ। তাহলে লেখো স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসে। আরেকটু পরে আরেকটু কাজ করে দিই, খেয়াল করো, আমরা এই ছবিটা একটু আঁকবো, এই ছবিটা আঁকবো, এই ছবিটা আঁকবো, এখানে গ্যাস রাখছি। এবার গ্যাসের তাপমাত্রা কত? গ্যাসের তাপমাত্রা কত ধরলাম? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আয়তন কত বলবো? ভি নট। ধরলাম গ্যাসের তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আয়তন কত? ভি নট। ওকে, আয়তন কত? ভি নট। আমি এবার তাপ দিয়ে তাপমাত্রা কি করব?
1 ডিগ্রি তাপ দিয়ে তাপমাত্রা যদি 1 ডিগ্রি বাড়ায়, তাপ দিয়ে যদি তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ায়, তাহলে গ্যাসের আয়তন যে বাড়বে, বৃদ্ধির পরিমাণটা কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের অন্তর্ভুক্ত। আমি আবার বলি, তুমি একটা পাত্রে গ্যাস রাখছো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আয়তন ভিন্ন করছে। এবার তুমি তাপ দিবা, তাপমাত্রা যদি 1 ডিগ্রি বাড়ায়, তাহলে গ্যাসের আয়তন যে বৃদ্ধি হবে সেটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের কত, 1/273 অংশ, 1/273 অংশ। আবার তুমি যদি তাপ সরাও, তাপমাত্রা যদি কি করো 1 ডিগ্রি হ্রাস করো, তাহলে গ্যাসের আয়তন কি হবে? হ্রাস পাবে। কতটুকু হ্রাস পাবে? ঠিক এইটুকু হ্রাস পাবে। তার মানে পিস্টনটা এখান থেকে এখানে না গিয়ে এবার নিচে নামবে, আর আয়তন হ্রাসের পরিমাণ কি হবে? -v0 এর 1/273 হবে। এবার আমরা সূত্রটা বিবৃতি করব। তাহলে দেখো, স্থির চাপে স্থির চাপে নির্দিষ্ট ভরে, হ্যাঁ, নির্দিষ্ট গ্যাসের তাপমাত্রা, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের সেন্টিগ্রেড বৃদ্ধি বা স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা কি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে কি হয়? গ্যাসের আয়তন গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের কি হবে? তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা কি হবে? ওকে, জাস্ট এখানে যে ছবিটা আঁকছি, সেই ছবিটা আমি কি কথা দিয়ে সূত্র বিবৃতি তৈরি করছি কথার মতো। এই যে স্থির চাপে, তারপরে কি এনটা কি নির্দিষ্ট পরিমাণ, এনটা হলো মোট সংখ্যা, মোট সংখ্যা কি গ্যাসের পরিমাণ নির্দেশ করে। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের যে তাপমাত্রা, আমি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করি, করলে গ্যাসের আয়তন কি হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এটা কি? এটাই হলো এই সূত্র। কিসের সূত্র? চার্লসের সূত্র, না, এটাই চার্লসের সূত্র। ওকে, আমরা এবার আসি এই কি বলে গাণিতিক ব্যাখ্যা আসি। দেখো, ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন, ধরি তাপমাত্রায় আয়তন কত? এবার হলো কি হবে বলো? তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন কত? 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন কত? v0 প্লাস কত? v0 a কি বাই কত? 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন হলো v0 প্লাস v0 a কি বাই কত? ও কি না, সরি, 1/273, 1/273। এবার দেখো 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন কত? v0 প্লাস v0 a 2/273। ওকে, তাহলে এবার 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন কত? প্লাস v0 কি বাই কত? 3/273। ওকে, তাহলে আমরা চার্লসের সূত্রে বলছি যে তাপমাত্রা 1 ডিগ্রি যদি বাড়াই, তাহলে আয়তন বাড়বে একটু। তাহলে আয়তন হবে কত? 0 তে আয়তন প্লাস আয়তন। এরকম যদি 2 ডিগ্রি বাড়াই, তাহলে এরকম দুইবার হবে, তাহলে সাম্য করে 2 দিচ্ছি। তাপমাত্রা যদি 3 ডিগ্রি বাড়াই, তাহলে আয়তন হবে এটা। এবার আসো, দেখো এবার দেখো আমরা তাহলে এইবার দেখো, এটা হলো যদি এটা হলো 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, দেখো দেখি আমরা যদি 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তন, 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার
আয়তন কি? এই ভিটি দ্বারা প্রকাশ করবে, ভিটি দ্বারা কি প্রকাশ করবে, কি হবে? প্রকাশ করলে ভিটিটা কত হবে? ভি নট প্লাস ভি নট এর কি বলছে, মানে আমি জাস্ট এটা একটা সমীকরণের রূপ দিলাম। এটা হলো টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন, এটা প্রকাশ করছি ভিটি দ্বারা। তাহলে ভিটি সমান কত? ভি নট প্লাস ভি নট এর কত? টি বাই 200 টি বাই 200। ওকে, তাহলে এবার আমি এটা একটা নেগেটিভ কার্ড, আমি কিন্তু ওই যে প্রথমটা তৈরি করছি, প্রথমটা তৈরি করছি। তাহলে ভিটি হলো টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্যাসের আয়তন সমান কত? ভি নট প্লাস ভি নট এর টি বাই 273। এটাকে একটু সাজায় নিতে, আর এই যে ভি নট বাই 273 কি প্লাস কত বলো তো? ভি নট এইটা কি ধ্রুবক না? এটাকে কি ধরলাম? আমি যদি এটাকে কি ধরি? ওয়াই ধরি। এটাকে যদি ওয়াই ধরি তাহলে এটা কি হবে? এম, আর এটা কি হবে? এক্স, এম এক্স প্লাস কি হবে? সি হবে। তাহলে তার মানে আমি কি পাবো? একটা সরলরেখার সমীকরণ পাবো যেটা মূল বিন্দুগামী নয়। এবার একটা সরলরেখার সমীকরণ পাবো যেটা কি মূল বিন্দুগামী। ওকে, যেটা মূল বিন্দুগামী নয়। ওকে, এখানে কি দিবা? ভি টি দিবা তাপমাত্রা, আর এদিকে কি দিবা? এদিকে আমরা কি দিব না? কি গ্যাসের তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলে, আর এটা আয়তন। কি হবে দেখো তো গ্রাফটা? এই যে গ্রাফটা হবে সরলরেখা যেটা কি না মূল বিন্দুগামী নয়। এই তো এটা সরলরেখা আঁকলাম যেটা কি মূল বিন্দুগামী নয়। সরলরেখা আছে মূল বিন্দুগামী নয়। এইটা কি বলতো? এইটা এই তাপমাত্রাটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। এইটা কি 0 ডিগ্রিতে আয়তন কত? সেটা ভি নট। তোমরা সবাই জানো সেটা হলো ওয়াই থেকে খণ্ডিত অংশ। তাহলে এই যে সমীকরণের এই ভি নটটা তাহলে কি ওয়াই থেকে খণ্ডিত অংশ, যেটা কি জিজ্ঞেস করতেছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্যাসের আয়তন নির্দেশ করতেছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেটা গ্যাসের আয়তন নির্দেশ করতেছে। আর এই যে বিন্দুটা এর যে তাপমাত্রাটা কত কি বলতে পারবা? এই বিন্দুর তাপমাত্রাটা কত একটু বলো তো? কি হবে? -273 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, কেন? কারণ এখানে ভিটি শূন্য। যে ভিটিটা কখন শূন্য হবে? যখন টি -273। দেখো আমি গ্রাফ থেকে দেখালাম যে গ্যাসের আয়তন শূন্য হয় কোন তাপমাত্রায়। গ্রাফ থেকে দেখেছি, গ্রাফ থেকে সমীকরণের সাহায্যে -273। আর দেখো এই যে -273 এর নিচে তাপমাত্রা সম্ভব না। হ্যাঁ, তাহলে এদিকে যদি শূন্য ধরে একটা স্কেল তৈরি করি, যেহেতু তাপমাত্রা এর নিচে সম্ভব না, যেহেতু এর নিচে সম্ভব না, 274 যেহেতু সম্ভব না, তার মানে এই মানটা কখনো নেগেটিভ হবে না। -273 কিন্তু আমি শূন্য ধরি, যেহেতু আমি এর নিচে যেতে পারবো না, সো এই মানটা ডান দিকের মানটা কখনো নেগেটিভ হবে না। এবং এই যে 273 কে শূন্য ধরে স্কেল তৈরি করছেন যার নাম কি কেলভিন স্কেল। তার মানে এই গ্রাফ থেকে দেখো 273 এখানে আয়তন কত? শূন্য। এবং সো এই তাপমাত্রার নাম কি দেওয়া হয়েছে? পরম শূন্য তাপমাত্রার নাম দেওয়া হয়েছে। তাহলে একটু সংজ্ঞাটা লিখে দাও। পরম শূন্য তাপমাত্রা কি? পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রা গ্যাসের আয়তন কি তাত্ত্বিকভাবে শূন্য। যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য তাকে কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা। যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য তাকে কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা। যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য তাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। তাহলে এই পরম শূন্য তাপমাত্রা মানে -273 কে শূন্য ধরে যে স্কেল তৈরি করা হয়েছে তার নাম কি? কেলভিন স্কেল। তাহলে আমরা এই যে গ্রাফ থেকে এই যে সমীকরণের সাহায্য নিয়ে আমি এই একটা সম্পর্ক পাইছি। তার মানে আমার কি হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? আমি তোমাদেরকে নেক্সট দিন এখান থেকে আবার শুরু করবো। এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 0 কি, এখান থেকে আমরা কি বানাবো? হ্যাঁ, আমার ল্যাপটপটা বন্ধ হয়ে যাবে।